আজকে অন্নদানের স্মৃতিতে যে স্মরণ সভা আমরা আয়োজন করেছি, আপনারা আজকে এসেছেন, আমরা অত্যন্ত আনন্দিত। যদিও আনন্দের কিছু নেই, এটি আমাদের পক্ষে খুবই বেদনাদায়ক যে অন্নদা অল্প বয়সে আমাদের ছেড়ে চলে গেল। আজকে যে বিদগ্ধ সমাজের থেকে লোকেরা এসেছেন অন্নকে নিয়ে বলতে, আমি তাদেরকে স্টেজে ডেকে নিচ্ছি। প্রথমে অধ্যাপক শক্তি সাধন মুখোপাধ্যায়, বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রাক্তন সম্পাদক। শক্তিদা যদি স্টেজে আসেন। এরপরে ডেকে নেব ইন্দ্রজিৎ চৌধুরীকে, ইন্টারন্যাশনাল স্কলার, ভিক্টোরিয়া মেমোরিয়াল ফর গবেষক ও প্রাবন্ধিক ইন্দ্রজিৎ চৌধুরী। শ্রী প্রবীণ মুখোপাধ্যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের নৃতত্ব বিভাগের গ্রন্থাগারিক, প্রবীণবাবুকে মঞ্চে ডেকে নেব। শ্রী অসীমান্ত দাস, উনি এখন আমাদের এসে পৌঁছাননি। জয়ন্তবাবু বসবেন না, আপনি সোজা এখানে চলে আসবেন। শ্রী জয়ন্ত সেন, পূর্ণ কলকাতা গল্প সোসাইটির কর্ণধার, এবং ওনার সঙ্গে রয়েছেন সরকারি কাজে। শুধু জয়ন্তকে আমরা ডেকে গেছি। আমি প্রথমে শ্রী শক্তি সাধন মুখোপাধ্যায়কে বলতে বলব। বিষান্ন সন্ধ্যা, যে কারণে আজ সাধারণ ব্রাহ্মণ সমাজের এই প্রেক্ষাপ দিয়ে আমাদের আসতে হয়েছে, আপনারা এসেছেন, সেই উপলক্ষ দিয়ে আপনারা জানেন সাধারণ ব্রাহ্মণ সমাজের ভেতরের মানুষ, কর্মী, গবেষক, লেখক এবং অনেকবাবু একটু আগে যে কথাটা করেছিলেন, রেডি লেখনা, বিভিন্ন গবেষকের নানান কাজে প্রয়োজনীয় উপাদান, তথ্য দিন দরাজ হৃদয়ে সরবরাহকারী মাত্র 40 বছর বয়সে মৃত্যু তাকে আমাদের জীবন থেকে সরিয়ে নিয়ে গেছে। সেই দুঃখ এবং সেই বিষণ্ণতা আমাদের অনেককে এখনো আচ্ছন্ন করে রেখেছে। সেই প্রতিবোধ পূরণ হতে বহুদিন লাগবে। বিশেষ করে যারা সাধারণ ব্রাহ্মণ সমাজের নিত্যদিনের কাজকর্ম যারা করে থাকেন, অর্থাৎ ভিতরের সংসারের মানুষ যারা, আর যারা বাইরে থেকে বিদ্যাচর্চার প্রয়োজনে নানান উপাদানের কৌতূহল চরিতার্থ করার জন্য কোথায় যেতে হবে, কাকে বলতে হবে, কে সাহায্য করবেন, এইরকম বিকট পরিস্থিতির মধ্যে যারা থাকেন, তাদের সকলের কাছেই খুব দুঃখের একটা সময়, এবং তাকে স্মরণ করার জন্য যে সভার আয়োজন করা হয়েছে, অনেকবাবু যখন আমাদের সকালে যেদিন
তার এই জনসভায় কিছু কথা বলার জন্য আমাকে বলা হয়েছিল। অনেকজন বললে আমি তার না করতে পারি না, এখানেও না করতে পারিনি, কিন্তু তার সম্পর্কে শব্দ দিয়ে কিছু কথা বলার মতো কঠিন কাজ আর কিছু নয়। তার কাজকর্ম, তার পড়াশোনা, তার গবেষণা, এ সমস্ত ব্যাপার নিয়ে আমি কিছু বলবো না। আমি খুব অল্প সময়ের মধ্যে আমাদের বিদ্যাচর্চার যে পৃথিবী, সেই বিদ্যাচর্চার পৃথিবীতে অর্ণবের মতো এইরকম সক্রিয়, সজাগ, পতন্ড কর্মী এবং গবেষক তার ধরে আনে আমাদের যে ক্ষতি হল সে সম্পর্কে দু চার কথা আমি বলব। প্রকৃতপক্ষে আমাদের জানার যে পৃথিবী, জ্ঞানের যে পৃথিবী, সেই পৃথিবীতে নানান সংশয়, নানান গুণ, নানান বিভ্রান্তি, নানান অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। সেগুলোর মধ্যে একটু করে আলো টানা, সেগুলিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা, যথার্থ শুদ্ধ জ্ঞানের সেই শুদ্ধ রূপটিকে মার্জিত করে সামাজিকভাবে সকলের সামনে উপস্থাপিত করার যে কাজ, আমরা যে দেশে আছি সেই কাজ প্রায় একটা যুদ্ধের মতো। যারা জ্ঞান চর্চা করেন, বিদ্যা চর্চা করেন, তারা জানেন আমাদের দেশ হচ্ছে একান্নটির দেশ। কোথাও কান, কোথাও চোখের মণি, কোথাও পড়ে আঙুল। একটা বিষয়কে সম্পূর্ণ করে সংগঠিত করতে গেলে পরে দেখতে পাওয়া যায় যে কোথায় কি আছে এবং সেটা কিভাবে জানা যাবে এবং পাওয়া যাবে। এই সমস্যা আমাদের দেশে জ্ঞান চর্চার একটা বড় সমস্যা। যারা কাজকর্ম করেন তারা জানেন, এবং যেসব জায়গায় সেই সব জ্ঞানের উপাদান বা তথ্য সংরক্ষিত আছে, সেই সব জায়গার যারা কর্তা, সেই সব জায়গার যারা পরিচালনা এর দায়িত্বে আছে, তাদের অক্ষমতা, তাদের তাচ্ছিল্য এবং তাদের স্পর্ধা প্রত্যাখ্যান করবে। সেখানে প্রবেশ করা দুর্ভোগ, জটিল, মর্মান্তিক সেসব অভিজ্ঞতা আমাদের দেশে হয়। যেসব প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এই জ্ঞান চর্চার কিছু উপাদান, কিছু তথ্য, কিছু গ্রন্থ, পত্র পত্রিকা সমস্ত আছে, সেই জায়গাতে যারা অধিষ্ঠিত আছেন, বাইরের গবেষকরা তাদের কাছ থেকে যে ব্যবহার পান বা তাদের যে অভিজ্ঞতা হয়, ভাগ্যক্রমে, ঘটনাক্রমে দৈবা কোনো কোনো প্রতিষ্ঠানে এমন মানুষ থাকেন, এমন কর্মী থাকেন, যারা উদার হৃদয়ে যথাসাধ্য আন্তরিক চেষ্টায় বাইরের সেই গবেষক কিংবা বিদ্যা চর্চাকারীকে সাহায্য করার কাজটা তারা করে যায়। বঙ্গীয় সাহিত্য পরিষদে আমি
4 বছর দায়িত্বে ছিলাম, এইসব যে প্রতিষ্ঠান, ন্যাশনাল লাইব্রেরি, বিভিন্ন গ্রন্থাগার, সাধারণ নাম সমাজ, এই সমস্ত জায়গায় জ্ঞানের অনেক আপর বিষয় এখানে সঞ্চিত আছে। এসব প্রতিষ্ঠানের কাজ কি? প্রতিষ্ঠানের কাজ হচ্ছে যা নষ্ট হয়ে যেতে পারে সেটাকে সংরক্ষণ করা, যথাযথভাবে সংরক্ষণ করা। আর কি কাজ? না, যাদের প্রয়োজন তাদের সরবরাহ করা। বহু জায়গাতেই আমার ওই প্রতিষ্ঠান শুধুমাত্র না, গবেষণা করার সত্যি বহু জায়গায় আমাকে যেতে হয়েছে বা আপনারাও গেছেন। সব জায়গাতেই দেখবেন তারা জানে না কি সেখানে আছে। গবেষক গিয়ে বলছে, তারা জানে না কিভাবে সাহায্য করতে হবে, আগলে রাখা, আটকে রাখা, তাদের ব্যক্তিগত সম্পত্তি বলে মনে করে তারা ব্যবহার করে, কিন্তু অন্য লোকেদের অ্যাক্সেস দেয়। এই যে জটিল একটা জায়গা জ্ঞান চর্চার ক্ষেত্রে এই যে সংকট, সেই সংকটের জায়গাতে সাধারণ ব্রাহ্ম সমাজ সেই অন্ধকার, সেই উচ্চতাচ্ছিল্য করা, সেই অজ্ঞতা থেকে অনেকখানি মুক্ত। এবং সব প্রতিষ্ঠানে কিছু মানুষ থাকেন যারা বিষয়টা জানেন, যারা বিষয়টাকে ভালোবাসেন, যারা মানুষের সঙ্গে সেই জ্ঞান চর্চা ভাগাভাগি করে নেওয়া, সেই ভাগাভাগি করে নেওয়া হৃদয়ে তাদের আছে। বঙ্গীয় সাহিত্য পরিষদেও সেই মানুষ ছিলেন। আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন আমি কার কথা বলছি। অশোক উপাধ্যায় তিনি চলে গেলেন মানে তার পরিবর্তে আর একটা অশোক উপাধ্যায়কে এখানে আর পাওয়া যায়। বাকি যারা রইলেন, একটু আগে আমি যে বললাম যে পরিস্থিতি কিভাবে কবজা করে রাখার যে মানসিকতা, অত্যন্ত সংকীর্ণ দৃষ্টিভঙ্গি, সেইগুলো সেখানে রাখে। সাধারণ ব্রাহ্ম সমাজ সেখান থেকে অনেকটা মুক্ত। আমি বহু মানুষের কাছে নানা রকম প্রয়োজনে তাদের আমি বলেছি যে এর সঙ্গে যোগাযোগ করবো, ওর সঙ্গে যোগাযোগ, তারা অকাত সাহায্য পেয়েছে। এবং সেখানে পায়োনিয়ার অর্থাৎ মূল কাজটা যাকে দিয়ে গবেষকরা পেতেন যে সাহায্যটা, সেটা অন্য নানান ব্যাপারে তার সঙ্গে কথাবার্তা হতো। সে সময় নিত, তারপরে খুঁজে পেতে বলতো যে হ্যাঁ এটা পাওয়া যাচ্ছে, এটা পাওয়া যাচ্ছে না, এটা এই অবস্থা। এবং বহু গবেষককে আমি রেফার করেছি, রেকমেন্ড করেছি যে যোগাযোগ করার জন্যে। তারা প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা তার কাছে করছে। মুশকিল হচ্ছে এই যে সে একটা প্রতিষ্ঠান যখন চলে, তার নানা রকম কাজকর্ম থাকে। সেই জ্ঞানের যে উপাদানগুলি, সেই উপাদানগুলির খোঁজখবর রাখা এবং সেটাকে সরবরাহ করার লোক বাড়াতে বলে না জানার কারণে, সময় নেই বলে সকলের পক্ষে সম্ভব হয় না। অর্ণব তার সময় এর কথা না ভেবে, নিজের পরিশ্রমের কথা না ভেবে সেই কাজটি করবে। এই যে ক্ষতিটা, যারা জিজ্ঞাসু কৌতূহলী জ্ঞান চর্চার মানুষ, তাদের জন্য যে ক্ষতিটা হলো, এই ক্ষতিটা অপূর্ণ। এটা যে আমার কবে কিভাবে পূরণ হবে সে আমি জানি না। অর্ণব মুটিয়ে কাজ করতো, এটা আমি জানি। বহু লোকের কাছে তার প্রশংসা শুনেছি, আমি বহু লোককে তার কাছে পাঠিয়েছি, তারা তাদের অভিজ্ঞতার কথা বলেছে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও আছে। তার ভিত্তিতে আমি বলতে পারি যে এই মৃত্যু শুধুমাত্র একটা দৈহিক মৃত্যু নয়। আমাদের বিদ্যাচর্চার যে বিশ্ব আছে, সেই বিশ্বের একটা ঘর, একটা কক্ষে গৃহকর্তা চলে যাওয়া, অনুপস্থিত হয়ে যাওয়া। গৃহকর্তা বলছে এই জন্যে যে জ্ঞান চর্চার ব্যাপারটা সে যেভাবে দেখত বা যতটা তার জানা ছিল, যতটা তার সময় ছিল, সেটা তো সকলের পক্ষে সবসময় সম্ভব হয় না। কিন্তু অর্ণব ভালোবেসে সেটা
ছবিটা কী ধরনের এবং সেখানে এই প্রতিষ্ঠানে কী ধরনের দায়িত্ব কাজ আন্তরিকতার সঙ্গে অর্থনৈতিকতার সঙ্গে হয়ে গেছে। সে নিজেই কাজ করে আরও হয়তো অনেক জিনিস আমাদের সামনে আনতে পারত, সেটার যেমন ক্ষতি হলো, তেমনি যারা জিজ্ঞাসা কৌতূহলী গবেষক তাদেরও একটা অবর্ণনীয় ক্ষতি হলো। আমরা আশা করব সেটা আস্তে আস্তে পূরণ হবে। অন্য মানুষ সেখানে আসবেন, তারা আন্তরিক সক্রিয়তা দিয়ে বিভিন্ন জনকে সাহায্য চর্চা করবেন। জ্ঞান হচ্ছে সূর্যের আলো নয়, এটা মুসলমান বাড়ির তার বাড়িতে আলো দেবো না, এটা হিন্দুদের বাড়ির তার বাড়িতে আলো দেবো না, এরকম কিন্তু হয় না। সব জায়গায় সমান তার আলো পড়ে। জ্ঞান চর্চার বিশ্বে যারা আছেন তাদের মনটা সূর্যের মতো এরকম সমস্ত মানুষকে সমান দৃষ্টিতে দেখা, সমস্ত জিজ্ঞাসাকে সমান সমাধানে দেখা, সমস্ত যে প্রতিষ্ঠানগুলি জ্ঞান চর্চা হয় সেখানে সংরক্ষণ এবং সরবরাহের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে শুদ্ধ যথাযথ এটা হওয়া উচিত, থাকা উচিত। এখানে সেটা অনেকখানি ছিল, পরেও নিশ্চয়ই থাকবে, কিন্তু অন্যদের এই প্রয়াণ, এই প্রয়াণে এই প্রকৃতি হল সেই প্রকৃতির মূল জায়গাটা আমার দিক থেকে, আমার অনুভবের দিক থেকে আমি বললাম। রামমোহন সম্পর্কে বিশদভাবে, রামমোহন বিষয়ে বিশদভাবে এই গ্রন্থটি সম্পাদিত হয়েছে। তার প্রুফ নিয়ে যাওয়া, তার প্রুফ নিয়ে আসা, কোনো সমস্যা হলে ফোন করা, ভেন্টিলেট করা, এই যেহেতু তার দায়িত্ব আমার করেছিল, অনুচিতভাবেই করেছিল। কিন্তু তথাপি সেই কাজে অমিতবাবু বা অন্যান্যরা ছিলেন, কিন্তু অর্ণবের এই যে মাপের মাপুর মতো ওদিকটা বুঝে দিয়ে আবার এদিকটা বুঝতে চলে গেল, এদিকটা বুঝে দিয়ে আবার ওদিকে চলে গেল, এই যে সচলতা এবং সক্রিয়তাকে করে তুলতে সম্ভব না, বয়সের কারণে সম্ভব নয়, নানা কারণে সময়ের অভাবে সম্ভব, এটা অর্ণব করতো বা পারত। কিন্তু বুঝতে পারি এই কিন্তু এত লিখিত হয়ে গেছে, বিশ্ব হয়ে গেছে, প্রাণ থেকে ক্রমশ আছে, হয়ে যাচ্ছে, যেমন কখনো বলেনি আমার কাউকে বলেছি, কোনো মহিলারা আমাকে বলবেন যে তুমি জানবেন, আমি জানতাম। যাই হোক, আমার কথা আমি শেষ করছি সেই জীবনানন্দের কথা নিয়ে। একটু যদি একবার পায় থাকে, পায় না বা নক্ষত্রেরা চুরি করে নিয়ে গেছে, তাদের নক্ষত্রেরা চুরি করে নিয়ে গেছে, ফিরিয়ে দেবে না আর না। অনেক সোনার খান ঝরে যায়, মরে যায় অনেক বেগুনি, এই সোনার খান ঝরে যাওয়ার মতো, নক্ষত্রের চুরি করে নিয়ে যাওয়ার মতো। একবার তাকে পাওয়া গেছিল, আর তাকে পাওয়া যাবে না। এই যে বিষণ্ণতার কথা জীবনানন্দ লিখেছেন, ওর মৃত্যুর সংবাদ শুনে আমার এইসব ছাত্রগুলিকে বর্ণনা করছিল, আপনাদের কাছে সেটাই বললাম। নমস্কার। ধন্যবাদ সত্যি সাধারণ। আপনি যেরকম বললেন যে নক্ষত্ররা চুরি করে নিয়ে গেছে, তা ঠিকই, মানে এখানে অন্য যে কাজগুলো করতো, আরেকটা যেটা আপনি বললেন যে মাকুর মধ্যে এটা বন্ধু ওটা বন্ধু, ওইটা কিন্তু মানে অন্যকে আমরা যে কোনো জায়গায় দেখতাম, আজকে এখানে যাচ্ছে, আজকে ওই দিকে সম্পাদনা করছে, তার ভেতরে যেভাবে পত্রিকার মধ্যে অনুশাসন কাজের যে ভূমিকা খাচ্ছে, সবসময় খাচ্ছে, মানে যেটা মাইনিং, এখানে একটা কথা সবসময় তথ্য মাইনিং করে যাচ্ছে। তো যেটা বললেন যে হ্যাঁ একটা শূন্যতা তো হয়েছে, নিশ্চয়ই শূন্যতাটা কোনোভাবে ধীরে ধীরে হয়তো পূর্ণ হবে। এবারে আমি শ্রী ইন্দ্রজিৎ চৌধুরীকে কথা বলব। অর্ণবের সঙ্গে বেশ কয়েক দশকের পরিচয়, মানে ও সবে যখন এভিডেন্স শুরু করছিল, হয়তো সেই পর্যায়ে ওর সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ছিলেন কলকাতা গবেষক দেবাশিস বসু।
দেবাশিসদাই আমার কাছে ওটি পাঠিয়েছিলেন এ বিষয়ে আলোচনা ছিল। এরকম আরো অনেকেই বিভিন্ন লেখাপত্র বা ইত্যাদি বিষয়ে কথা বলার জন্য যোগাযোগ করতেন। প্রথমটা আমি সত্যি খুব গুরুত্ব দিই। তোকে জিজ্ঞেস করলাম যে তুমি কি বিষয়ে কাজ করছো? কলকাতা নিয়ে কাজ করছি। কলকাতার কোন কলকাতা নিয়ে তো বহু কাজ করেছে। বলছে যে বিভিন্ন প্রাচীন উনিশ শতকের বিভিন্ন ব্যক্তিত্বের খোঁজ করতে গিয়ে কলকাতার অনেক পুরনো বাড়ি আমার দেখার সুযোগ হয়েছে। এই বাড়িগুলোর কিছু দিক আমাকে ভীষণ আকৃষ্ট করেছে। কিরকম স্থাপত্য নিয়েও কিছু কাজ হয়েছে বলে সেটাও কিছু নতুন ব্যাপার না। তখন বলছে না সেই ঔপনিবেশিক স্থাপত্য বা ইত্যাদি এগুলোর কথা আমি বলছি। একটা বাড়ি, যে পুরোনো বাড়িতে যে চিলে কোঠা থাকে, এই চিলে কোঠাটা বাড়ির একটা অদ্ভুত অংশ, যেটা বহু স্মৃতি কথায়, বহুজনের ছোটবেলার স্মৃতিতে নানা রকম লেখায় চিলে কোঠার কথা ফিরে এসছে। এটা আর যে কোনো বাড়ি, যে কোনো ঘরের মতো নয়। এটা শুনে খুবই অদ্ভুত লাগে। আমি এরকম ভাবে ভাবছি কিন্তু মানে কলকাতার পুরনো স্থাপত্যের যে স্পেসের ব্যবহার, সেটা নিয়ে কখনো এই সাথী চট্টোপাধ্যায়ের বিখ্যাত গবেষণা গ্রন্থ তখন প্রকাশিত হয় সেরকম ভাবে কেউ আলোচনা করে। বরুণা কিন্তু লেখা বেশ পত্রিকায় লিখেছিলেন, সেটি ছাড়া এমনি আর কোনো লেখা নজরেও পড়ে। এটা তো খুবই ভালো। তুমি এরকম কতগুলো বাড়িতে গেছো? তো বলবো যে আমি এই বাড়িতে গেছি, ওই বাড়িতে গেছি, স্মৃতি কথা করেছি। খুবই ভালো লাগলো যে এইরকম, তখন খুবই বয়স কম, মানে আজ থেকে প্রায় 20 বছর আগের কথা বলছি। তখন যে এরকম বিষয়ে একটা ভাবছি, খুবই ভালো। এটা কম মানে এটা করো, আর যদি কোনো সূত্র বা কিছু দরকার হয় আমি আমার যদি মনে পড়ে আমি নিশ্চয়ই বলবো। তো খুব যত্ন করে কাজটা করবো এবং সেটা প্রকাশিত হয়েছে। এবং তারপরে ওই একই সূত্র ধরে খুব সম্ভবত পুরনো বাড়ি বৈঠকখানা, এটা নিয়েও একটি আলোচনা করেছি। এই সূত্র ধরে আস্তে আস্তে ওর সঙ্গে আলাপটা গভীর হয় এবং যেটা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করি যে গবেষক তো অনেক গবেষকের সঙ্গে অনেক সূত্র পরিচয় হয়, অনেকে অনেক রকম কাজ করছে, খুবই ভালো কাজ অনেকেই করছে, কিন্তু এত সৎ এবং আন্তরিক এই ব্যাপারটা সবসময় কিন্তু মেলে। অসম্ভব কথার দাম ছিল। কোনো বিষয়ে যদি আলোচনা হতো, অনব এটা কোথায় দেখা যেতে পারে বলতো, বা এটা নিয়ে আরেকটু ভাবা যেতে পারে, কিভাবে এগোনো যায়, সেই আলোচনা বা সেই অনুসন্ধান, সেটা এত একটা প্যাশন নিয়ে সেই জায়গাটা ও অনুসরণ করত এবং ঠিক খুঁজে বার করা, যতটা পাওয়া সম্ভব সেটা ঠিক বার করবে। তারপরে দেখলাম ও নিয়মিত, তারপরে খেয়াল করলাম ও সেটা নিশ্চয়ই অনেকদিন আগে থেকে করছিল যে 19 শতকের
কিছুটা হেঁটে দেখা, যেটা সত্যিও অশোক উপাধ্যায়ের কথা বললেন। অশোকবাবু দীর্ঘ 24 বছর ধরে বঙ্গীয় সাহিত্য পরিষদে এই পুরনো বই এবং পত্র পত্রিকা দেখার সুবাদে যে সত্যি একটা এনসাইক্লোপিডিক মেমোরির অধিকারী হয়ে উঠেছিলেন। যা কিছু কোথায় বেরিয়েছে, এরকম লেখা কি আরো বেরিয়েছে, এই অনুসন্ধানের উত্তর একমাত্র অশোক উপাধ্যায়ের কাছে পাওয়া যায়। অর্ণব অশোকবাবু খুবই স্নেহভাজন ছিল এবং আমি যে 1.5 দশক বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে যুক্ত ছিলাম, সেই তার পরের দিকটায় অর্ণবকে নিয়মিত পরিষদে আসতে দেখতাম, অশোকবাবুর সঙ্গে আলোচনা করতে দেখতাম এবং অশোকবাবু ওকে খুবই ভালোবাসতেন, কাজের দায়িত্ব দিতেন এবং বিভিন্ন কাজে প্রতি পদক্ষেপে ওকে সাহায্য করতেন এবং ও সেটা একইভাবে সেই জায়গাটা তৈরি করছিল আস্তে আস্তে। এই যে অমিতবাবু ডেইলি লেখানের কথা বললেন, যে ওকে জিজ্ঞাসা করে এই তথ্যের সন্ধান পাওয়া যেত, এটা কিন্তু একদিনে হয়নি। এটা এই দীর্ঘ দশক ধরে সে যে পড়াশোনা করেছে, পত্রিকা লিখেছে, এইভাবে সেটা আস্তে আস্তে তৈরি হয়েছে, সেটাকে আত্মস্থ করেছে, কোনটা দরকারি জিনিস সেটাকে খেয়াল করেছে, সেই জায়গাটা আস্তে আস্তে তৈরি হয়েছে। এবং আমরা ভীষণ আশা করতাম, আমরা সমবয়সী বন্ধুরা যারা কলকাতা বা বিশ্বত এইসব নিয়ে আগ্রহী, তারা ভীষণ আশা করতাম যে অশোক উপাধ্যায়ের পর আমরা হয়তো আরেকজনকে পাবো যে সেই পতাকাটা এগিয়ে নিয়ে যেতে পারবে। মানে এই জিনিসটা একদিনে তৈরি করা সম্ভব না। এটা কোনো গবেষক আগে চাইলেই কালকে সেই জায়গায় পৌঁছে গেলেন, এই ব্যাপারটা এইরকম নয়। এটার জন্য একটা দীর্ঘ অধ্যবসায়, আন্তরিকতা এবং সেই বিপুল পরিশ্রমের প্রয়োজন হয়। সেটা কিন্তু অর্ণব চুপচাপ করে যাচ্ছে এবং সবথেকে বড় কথা, ও সেটা নিয়ে কোনো প্রচার ছিল না, কাউকে কখনো বলতে শুনিনি যে আমি এই লেখাটা বেরিয়েছে, এই পত্রিকা, এই বইটা সম্পাদনা করছি, এই ধরনের কোনো কথা ওর মুখ থেকে কখনো বেরোতো না। বরং অন্য সূত্র থেকে জেনে ওকে হয়তো জিজ্ঞাসা করলাম, তোমার নাকি একটা নতুন বই কিছু বেরিয়েছে সম্পাদনা করছো? হ্যাঁ, ওটা দেখার পরে কিছু না, মানে সবসময় এড়িয়ে যেত ওই ব্যাপারটা। এবং বিদ্যাসাগর নিয়ে একটা ছোট সংকলন বিদ্যাসাগরকে নিয়ে করার পরিকল্পনা হয়েছিল। ওকে বললাম যে এটা তুমি সম্পাদনা করো। ও বলছে যে না, আমি সম্পাদনা করবো, আমি লেখাগুলো জোগাড় করে দিচ্ছি। তাহলে না, লেখা জোগাড় করে দিলে হবে, তুমি পুরোটা গোছাবে এবং ভূমিকাটাও তুমি। এটা না করলে কিন্তু তোমার এই পরিশ্রমটার কোনো মূল্য থাকবে। শেষ পর্যন্ত রাজি হয়েছিল এবং সেটা প্রকাশিত হয়েছে। এইরকম ভাবে ও কোন রকম প্রচারের দিকে, কোন রকম নাম উল্লেখ করার বাইরে থেকে ও কিন্তু এই ধরনের কাজগুলো করত। এবং ও যে প্রতিষ্ঠানে একটা সময় যুক্ত ছিল কিছুদিন, যেটা শেষ পর্যন্ত করতে খুব মারাত্মক ক্ষতিকর হয়ে গেল, সেখানে ও কিন্তু মনের মতো কাজ করছিল। একটা চমৎকার জীবনী গ্রন্থমালা তৈরি হচ্ছিল, যে গ্রন্থমালায় ও নবগোপাল মিত্রের উপর একটা জীবনী তৈরি করার কথা ছিল এবং ও বলেও ফেলেছিল সেটা অনেকদিন। কিন্তু যে কোনো কারণেই হোক সেটা কখনো সেটা থেকে আর প্রকাশিত হয়নি। এবং সেটা জানতাম বলে আমি যখন অশোক
যাওয়ার পর অশোক মুখোপাধ্যায় থাকাকালীন তাকে নিয়ে যে সম্মাননা গ্রন্থ প্রকাশ করি, তাকে আমি ওকে বলেছিলাম তুমি এখানে ওই বইটা থেকে একটা অধ্যায় লিখবে, যাতে এইটা কখনো এটা যাতে তথ্যবদ্ধ থাকে যে তুমি নবগোপালের উপর একটা প্রথম বড় কাজ করতে শুরু করেছি, তার একটা প্রমাণ এখানে থাকুক। ও সেই লেখাটা করে দিচ্ছে এবং সেটা প্রকাশিত হয়েছে। আমি জানি না ও পাণ্ডুলিপির মধ্যে বাড়িতে নিশ্চয়ই তার বাকি অংশটা থাকবে। আমি অমিতবাবুকে প্রায় উত্তপ্তই করেছি বলা চলে, বারবার একই কথা বলেছি। আমার এই অনুরোধ আমি এখানেও সবার সামনেই জানিয়ে রাখছি যে ওর বইপত্র এবং ওর এই অপ্রকাশিত বা প্রকাশিত লেখার যে ওর কাছে যা রয়েছে ওর বাড়িতে, সেটা যদি সাধারণ ব্রাহ্ম সমাজে একটা ছোট আর্কাইভ করে সেটাকে সংরক্ষণ করা যায়, কারণ এগুলো ছড়িয়ে গেলে আর কোথাও কখনো উদ্ধার করা যাবে না। এই যেমন আমি দুটি লেখার কথা বললাম, এই দুটি শারদীয় সংখ্যায় প্রকাশিত হয়েছে। তারপরে একদিন পত্রিকা যা বন্ধ হয়ে গেছে, সেই একদিন পত্রিকায় ও আরেকটা এরকম সিরিজ শুরু করেছিল, বাংলার গৃহদেবতা নিয়ে। এটাও একটা অসাধারণ কাজ, যেটা আগে কেউ কখনো করেনি। এটারও বেশ কয়েকটি কিস্তি প্রকাশিত হয়েছে। সেই লেখাগুলি একত্র হওয়াটা কিন্তু জরুরি। এর বাইরেও ও 1778 পত্রিকায় এবং হরপ্পা এই দুটি পত্রিকাতেই ও প্রায় 5-6টি প্রবন্ধ লিখেছে। রামানন্দ চট্টোপাধ্যায় নিয়ে লিখেছে, তারপরে ব্রাহ্ম সমাজের প্রকাশনা নিয়ে লিখেছে, ব্রাহ্ম সমাজের কয়েকটি পুস্তিকা নিয়ে লিখেছে। এরকম আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ লেখা এই পত্রিকাগুলিতে ছড়ানো আছে। এরকম আরো নিশ্চয়ই আছে যেগুলো সবগুলো হয়তো আমরা জানি না, এবং ওর যে কটি বই প্রকাশিত হয়েছে সেই বইগুলো অন্তত এক জায়গায় থাকাটা জরুরি। খুব সম্ভবত এই সাধারণ সমাজের গ্রন্থাগারে বোধহয় কপিগুলি আছে, সেখানে সেগুলি থাকা দরকার, যাতে ওর কাজের উপর ভিত্তি করে পরবর্তীকালে কেউ যদি এগিয়ে নিয়ে যেতে চান কাজকে, তাহলে তারা যাতে কাজের সন্ধান পান। এবং দ্বিতীয়ত, ও কতটা কাজ করে গেল তার একটা হদিশ যদি আমাদের হাতের কাছে থাকে, আমরা যদি ওই লেখাগুলিকে সংকলন করে একটি ছোট সংকলন গ্রন্থ প্রকাশ করতে পারি, যে অগ্রন্থিত এবং হয়তো কিছু অপ্রকাশিত প্রবন্ধ আকারেও থাকতে পারে, সেগুলি দেখলে বোঝা যাবে, তাহলে হয়তো ওর স্মৃতির প্রতি আমাদের যে সম্মান জানানো সেটা হয়তো কিছুটা কাজ হবে। কেননা একটা জিনিস কি, পত্রিকায় প্রকাশিত লেখা হারিয়ে যায়, পরে সন্ধান পাওয়া যায় না, এবং একটা জায়গায় একটা বই আকারে সংহত থাকে, সেটি তো বিভিন্ন গ্রন্থাগারে বইও অনেকেই পরে খোঁজ করে পেতে পারে। ও যে এত কাজ করছিল সেটার হদিশকে আমরা এই আজকে সবাই শুধু আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে দিয়ে ব্যাপারটা শেষ হয়ে যাবে এবং হারিয়ে যাবে, এরকম যেন না হয়, এটাই আমার ভীষণ আমি ভেতর থেকে এটা চাইছি। এবং তাতে যে কোনো রকম সহায়তা বা যে কোনো রকম উদ্যোগ যদি প্রয়োজন হয়, আমরা কয়েকজন বন্ধু বান্ধব যারা ওকে ভাইয়ের মতো দেখতাম, এই ভাইয়ের মতো দেখতাম কথাটা আমি আরেকজনকেও বলছিলাম সেদিন, কিন্তু বলে মনে হলো এটা অত্যন্ত মিথ্যে কথা বলছি। কারণ সত্যি ভাইয়ের মতো দেখতাম বলে ওর জন্য কি করতে পেরেছি, কিছুই করতে পেরেছি। ওর সঙ্গে 1 মার্চ এরপর অশোক মুখোপাধ্যায়কে নিয়ে একটি বক্তৃতার অনুষ্ঠান ছিল, সেখানে ওর সঙ্গে শেষ দেখা হয়েছিল। তখনই ওর বেশি অসুস্থতা যে অনেক গুরুতর জায়গায় চলে গেছে সেটা
তখনই জানতে পারি। এবং তারপরে ওকে ফোন করে ওর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলি, কিভাবে চিকিৎসা হচ্ছে, চিকিৎসার অর্থ কোথা থেকে আসছে, কিভাবে সেটা যদি কিডনি ট্রান্সপ্লান্ট করার দরকার হয় তাহলে সেই অর্থ কিভাবে যোগাযোগ করা যাবে, জোগাড় করা যাবে, এই পুরো বিষয়টি নিয়ে দীর্ঘক্ষণ ওর সঙ্গে আলোচনা। এবং ও শুধু একটা কথাই বলে গেল, তারা কোনো চিন্তা করবেন না, এই টাকাগুলো আমি যেহেতু এখন এই যে চাকরিটা করছি সরকারিভাবে আমরা সেই সুযোগ সুবিধাটা পাচ্ছি, এগুলো আমি সব পেয়ে যাচ্ছি, সবই রিইম্বার্স হয়ে যাচ্ছে, এমনকি কিডনি ট্রান্সপ্লান্ট হলে সেই টাকাটাও পেয়ে যাবো, ফলে একদম চিন্তা করবেন না, কিছু দরকার হলে আমি অবশ্যই বলবো, ইত্যাদি ইত্যাদি। এবং আমরা অনেকেই এমন ভাবে বলি দরকার হলে বলো, কিন্তু আমি আছি। এটা ওর ক্ষেত্রে প্রযোজ্য ছিল না, কারণ আমি উদ্গ্রীব হয়েছিলাম যে যদি ওকে একটু কোনো যদি কোনো কাজে লাগিয়ে আর কি। কিন্তু ও তারপর থেকে কোনোদিন এই কথাটা বললো না, না দাদা এইটা একটু দরকার, এটা যদি একটু সাহায্য পাওয়া যায়, এই কথাটা ও কোনোদিন বলেনি, আগেও বলেনি, পরেও বলেনি। এতটাই ওর আত্মসম্মান বোধ এবং নিজস্ব জায়গাটার প্রতি এতটাই সম্মান সে বজায় রাখে যে কোন রকম সাহায্য চাওয়া বা কোন রকম সাহায্যের কথা বলা এটা ও হাতে ছিল। এবং সেটা আমাদের দুর্ভাগ্য যে আমরা সেটুকু সাহায্যের হাতে বাড়িয়ে দিতে পারিনি যখন প্রয়োজন ছিল সেই সময়টা। ফলে আজকে তো সেই নিয়ে হতাশ করে কোনো লাভ নেই। আমরা সময় মতো হয়তো জোর করে করলে হয়তো সেটা হতো, কিন্তু সেটা করে উঠতে পারি, সেটা আমাদের অক্ষমতা। এখন যেটুকু যদি কিছু করা সম্ভব হয় আমরা নিশ্চয়ই সেটা চেষ্টা করব। আমরা অর্ণবকে কখনোদিন হারিয়ে যেতে দেবো না, এইটুকু অঙ্গীকার অন্তত করে রাখতে হবে। ধন্যবাদ নিশ্চয়ই আপনি যেটা বলেছেন সেই কথা শিরোধার্য। আমরা সাধারণ মানব সমাজের তরফ থেকেও সে বিষয়ে আলোচনা করেছি এবং আমাদের যে সমস্ত অসমাপ্ত কাজ আমরা সুযোগ বুঝে ওনার বাসভবনে গিয়ে সেগুলো একটা শর্টিং যেতে বলে সেইভাবে করে এবং আপনাদের সাহায্য নিয়ে একটা প্রপার আর্কাইভাল ব্যাপারে অনেক অন্যকে এবারে শ্রী প্রবীণ মুখোপাধ্যায়। গবেষক অর্ণবের সঙ্গে আমার পরিচয় বঙ্গীয় সাহিত্য পরিষদে অর্ণবের সঙ্গে পরিচয় করে গিয়েছিলেন প্রয়াত অশোক মুখোপাধ্যায়। তারপরে দু একবার কয়েকটি অনুষ্ঠানে দেখা হয়েছে, কিছু কথাও হয়েছে। আজকে এখানে একজন পাঠক হিসেবে তার লেখাপত্রে যে অর্ণবকে আমি অনুভব করেছি, স্মৃতিবাহিনী স্মরণ, এই অনুভবটাকে আমি দু একটা কথায় আপনাদের সামনে উপস্থাপন করব। খুব অল্প সময়ের মধ্যে মাত্র 40 বছর সময়সীমায় অর্ণবদা বেশ কয়েকটি বই লিখেছেন, সংকলন সংলাপনা করেছেন। বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রকাশিত বইয়ে তার কয়েকটি লেখা, এছাড়া নানা পত্র পত্রিকায় তার অজস্র লেখা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা জেনেছি যে তিনি 1 দশক আগে সাধারণ ব্রাহ্ম সমাজের সংস্পর্শে আসেন, ব্রাহ্মণবর্গের দীক্ষিত হন এবং সমাজের মুখপত্র তত্ত্বপত্রের সম্পাদক হয়েছে। ব্রাহ্মণ ধর্মমত এবং সাধারণ ব্রাহ্ম সমাজের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে তার সংযোগ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। সম্ভবত রাজনারায়ণ বসুকে নিয়ে কাজ করার সঙ্গে সঙ্গে তিনি ব্রাহ্মণান্দোলন সম্পর্কে মনোযোগী হয়ে ওঠেন। 2015 প্রকাশিত তার সম্পাদিত প্রবন্ধ সম্পাদক রাজনারায়ণ বসু এবং 2018 লেখা রাজনারায়ণ বসু বইটি এ প্রসঙ্গে উল্লেখ। সাধারণ ব্রাহ্ম সমাজ থেকে তার সম্পাদিত
দুটি গবেষণা গ্রন্থ, এই দুটি খুবই ইম্পর্টেন্ট গবেষণা গ্রন্থ ছাপা হয়েছে 2017-তে রামানন্দ চট্টোপাধ্যায়ের ব্রাহ্ম ধর্ম ও রাজা রামমোহন রায় এবং 2022-এ আনন্দমোহন বসুর জীবন। এখন এই দুটি বইয়ের মধ্যে প্রথম বইটাকে তিনি রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী পত্রিকা, আমি ওর মনের গল্পটাকে বলার চেষ্টা করছি, গবেষক মনের গল্পটাকে, রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী পত্রিকার বিবিধ প্রসঙ্গ কেউ দেখেন না। প্রবাসী খোলেন, প্রবন্ধ খোলেন, প্রবন্ধ দেখেন, বিবিধ প্রসঙ্গ বা ভারতবর্ষের বৈঠকের অংশগুলো, ছোট ছোট অবিচুয়ারি, ছোট ছোট টুকরো খবর, এতে আমাদের ইতিহাসের সমাজের প্রকীর্ণ তথ্য রয়েছে। অর্ণব সেই প্রকীর্ণ তথ্যে গাঢ় বিবিধ প্রসঙ্গ এবং ব্রাহ্ম সমাজের মুখপত্র তত্ত্বকৌমুদী থেকে রামানন্দের এতদিন পর্যন্ত অজানা প্রবন্ধগুলি তুলে আনেন। রামানন্দ সম্পাদিত আরেকটি ইংরেজি পত্রিকা আছে প্রবাসী ছাড়াও, সেটা হচ্ছে দ্য মডার্ন রিভিউ। দ্য মডার্ন রিভিউ দীর্ঘদিন ধরে প্রকাশিত হয়েছে, গবেষক মহলে খুবই সমাদৃত। তার নোটস বলে একটা অংশ, সেই নোটস অংশে রামানন্দের ব্রাহ্ম আন্দোলন এবং ধর্ম সম্পর্কে প্রকাশিত রচনার কথা তিনি বলেছেন, কিন্তু তিনি সেখান থেকে কোনো সংকলিত করেননি, পুরোটা এখানে রয়ে গেছে। তার এই বইয়ের ভূমিকায় একটু তিনি দিয়ে গেছেন যে দ্য মডার্ন রিভিউ নোটস অংশে রামানন্দ চট্টোপাধ্যায়ের 20 শতকের শুরুতে এবং 20 শতকের শেষ দিকে ব্রাহ্ম আন্দোলনের যে মোচনগুলো আসছে, যে বিভিন্ন ধর্মদের যে বিস্তারগুলো হচ্ছে, ব্যক্তিত্বের যে প্রসারগুলো হচ্ছে, সেইগুলো রামানন্দ চট্টোপাধ্যায় নানা সময় এইগুলো নোটস অংশে এইগুলো উনি ইঙ্গিত করেন, কিন্তু উনি সেটা করেননি, সেটা উল্লেখ করেছেন। অন্যদিকে আমি দ্বিতীয় বইটির কথা বলব, যেটা এখান থেকে প্রকাশিত হয়েছে সাধারণ নব সংস্কৃতে। সেই বইটিতে উনি অভিনব বিস্তৃত ব্রাহ্ম নেতা এবং রাজনীতিবিদ আনন্দমোহন বসুকে নিয়েছেন। আনন্দমোহন বসু 19 শতকের একটি বিশেষ ফিগার। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতিবিদ ছিলেন, কার্জনের বঙ্গভঙ্গ আন্দোলনের তীব্র প্রতিবাদ করেছিলেন, সমাজ সংস্কারক ছিলেন এবং ব্রাহ্ম সমাজ আন্দোলনের অন্যতম সূচিমুখের নেতাদের মধ্যে আনন্দমোহন বসু। কিন্তু দুঃখের বিষয়, গবেষক মহলে এই আনন্দমোহন বসুকে নিয়ে চর্চা অনেকটাই বিস্মিত হয়ে গেছে এবং সেটা অনুভব করলেন অর্ণব। এবং তিনি আনন্দমোহন বসুর কথা লিখছেন এই বইটির দুটি অংশ। প্রথম অংশে তিনি শিবনাথ শাস্ত্রী, লাবণ্যপ্রভা বসু সবই ব্রাহ্ম আন্দোলনের সঙ্গে ছিলেন, দেবলতা দেবী, বিপিনচন্দ্র পাল থেকে যোগেশ কাকর, বিশ্বজিৎ রায়, অমিত দাস প্রমুখের লেখা সংকলিত করলেন। বইটির দ্বিতীয় অংশটি বিশেষ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দ্বিতীয় অংশে রামমোহন তিনি আনন্দমোহনের 1905-এর ফেডারেশন মানে পরোক্ষ বক্তৃতা পাওয়া যায় না, ব্রাহ্ম আন্দোলন নিয়ে তার অনেকগুলো লিখিত তুলে আছেন। ফেডারেশন মানে পরোক্ষ বক্তৃতা ছাড়াও তার সমস্ত 4টি ইংরেজি রচনা আপনি পেয়েছিলেন, 4টি তিনি একত্রিত করে দিলেন। এবং মাদ্রাজে GA Nexon এক কোম্পানি থেকে প্রকাশিত, খুব বিখ্যাত কোম্পানি ছিল একসময় মাদ্রাজে। সেখান থেকে প্রকাশিত কয়েকটি প্রবন্ধের বইয়ে থেকে প্রফুল্লচন্দ্র রায়, প্রবীণ নিবেদিতা এবং পরে হেমচন্দ্র সরকারের আনন্দমোহন বসু সম্পর্কিত লেখাগুলোকে তিনি নিয়ে আসেন। একটা সংকলনে প্রবীণভাবে ওনার যে মনন সেটা ছড়িয়ে। এই অনুষঙ্গে তার আরেকটি বড় কাজ মানসিক পত্রিকাগুলো, বঙ্গলক্ষ্মী, প্রবাসী, ছোটদের বান্ধবী, আনন্দবাজার পত্রিকা কবিতা ছাপা, ইতিহাসবিদ রমাপ্রসাদ চন্দ্রের রাজা রামমোহন রায়কে নিয়ে লেখা প্রবন্ধগুলো সংকলন করলেন। রাজা রামমোহন রায় এক সময় একটা প্রোগ্রাম মনে হয়েছে, মানে সংকলনটা এক অর্থে এই অর্থে গুরুত্বপূর্ণ যে 2000 প্রকাশিত এই ভূমিকায় তিনি সাপ জ্বালাচ্ছেন।
দেখুন এই রাজনৈতিক বসু ব্রাহ্মণ প্রত্যাখ্যান করে দিলেন, একটি ভূমিকা লিখে দিলেন, এটাকেই যথেষ্ট ছিল। কিন্তু ওনার যে এই চলতে চলতে একটা চিন্তার পরিপক্কতা ওনার মধ্যে গড়িটার দাঁড়ান আছে কিভাবে তিনি বইয়ের পরিশিষ্ট অংশে সাময়িক পত্রে রাজনারায়ণ বসুকে নিয়ে লেখা এবং রাজনারায়ণ বসুর নিজের কথা বলি বাংলা সাময়িক পত্রে রাজনারায়ণ বসুর রচনার তালিকা 1856-57 লেখা রাজনারায়ণের আত্মীয় সভার সভ্যদিগের বৃত্তান্ত খুব ইম্পর্টেন্ট একটা লেখা। প্রাথমিকভাবে ব্রাহ্মণ আন্দোলনের প্রথম দিককার যদি কেউ ইতিহাস রচনা করতে চান, ইতিবৃত্ত তুলে ধরতে চান, এই লেখাটি অতি গুরুত্বপূর্ণ। উনি এই লেখাটিকে তুলে আনেন এবং আরেকটি দৃষ্টান্ত রচনা এখানে করলেন। রাজনারায়ণ বসুর কন্যা লেখায় একটি দুর্লভ জীবনী রাজনারায়ণের তিনি পুরাতন কাগজপত্র এবং পুস্তিকা থেকে লিখেছেন এবং উপরোক্ত বইগুলির পাশাপাশি অন্যান্য লেখাও আছে। তিনি কলকাতা নিয়ে ইংরেজিতে বললেন যে কলকাতা নিয়ে তিনি কাজ করেছেন দীর্ঘদিন ধরে। ভাবুন বৈঠকখানা বা চিলেকোঠা স্পেসের পরিসরের ধারণা, কলকাতার পরিসর, পরিসর তো বাংলায় বাংলা সমাজের এই পরিসর, এটা একটা পরিসর, এর পাশের রাস্তা, এই পরিসরের যে ইতিহাস, সেই পরিসরের ইতিহাসটার কথা ভাবছিলেন। এর পাশাপাশি তিনি অন্যান্য লিখেছেন, এক বিশেষে বলা যেতে পারে তার সম্পাদিত প্রধান লেখক শ্রীরামকৃষ্ণ বিজয়িত সংখ্যা প্রসঙ্গ, খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ। এই ব্রাহ্ম আন্দোলন, বিশিষ্ট ব্রাহ্ম ও ব্রাহ্ম প্রতিষ্ঠান নিয়ে আমরা জানি নানা স্তর ব্রাহ্ম আন্দোলনের মধ্যেই বা ব্রাহ্ম আন্দোলন ধরুন একটা দীর্ঘ সময় ধরে হয়েছে, কিন্তু এত বিশেষ ব্যক্তিত্বরা, শিক্ষিত ব্যক্তিরা এসেছিলেন, তারা যখন আন্দোলন করছেন সঙ্গে সঙ্গে তার ইতিবৃত্তটাকে লিখতে হচ্ছে। কেউ বোধহয় বাদ নেই। শিবনাথ শাস্ত্রী, যোগানন্দ দাস, প্রীতিন্দ্রনাথ ঠাকুর, বিজয়কৃষ্ণ গোস্বামী, শ্রীরামচন্দ্র, প্রভাত কুমার গঙ্গোপাধ্যায়, কৃষ্ণ কুমার মিত্র, নীলমণি মিত্র, বৌবিহারী পল আন্দোলন নিয়ে এই প্রমুখে আলোচনা করেছে। কিন্তু মনে রাখবেন এইসব আলোচনা ছিল মূলত স্মৃতি নির্ভর। এই স্মৃতি নির্ভর যদিও কেউ কেউ কয়েকটি ক্ষেত্রে পুস্তিকা বা বই আন্দোলনের ইতিহাসের দিকে ব্যবহার করছে। এই প্রসঙ্গে বাণী পরামর্শের ব্রাহ্ম সমাজের সংস্কৃতি বিবরণ বইটির কথা বলা যায়, কিন্তু তার পরিসর অত্যন্ত সীমিত। বাংলা বই তাকে আন্দোলনের কোন ইতিহাস ফুটে ওঠেনি। সম্প্রতি মুক্তাসীর নামে একটা কাজ করেছেন 2017-তে 19 শতকের পূর্ববঙ্গের ব্রাহ্ম আন্দোলন। এছাড়া ইংরেজিতে কয়েকটি বইয়ের সংকলন প্রকাশিত হয়েছে। এখন এই ব্রাহ্ম আন্দোলনের চিন্তা থেকে, এই জায়গা থেকে যদি অর্ণবের কাজগুলোকে আমরা দেখি, অর্ণব সাম্প্রতিককালে গত 5-6 বছর ধরে ওর একটা রওয়ানি চলছে, ওর একটা রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেইটা থেকে মনে হয় অর্ণবের একটা নিজস্ব প্রজেক্ট ছিল, একটা নিজস্ব চিন্তা খুব তৈরি করেছিল। আমরা বিভিন্ন প্রকৃত চিন্তা করি, ও কতগুলো ক্ষোভকেও সাজাচ্ছিল। সেগুলো কি? তার চিন্তা কর্মসূচি নির্দিষ্ট খাতে সংগ্রহ হচ্ছে এবং চলার দিশা খুঁজে নিচ্ছে। রুদ্রভোগী মাধ্যমে জানে যে আমাদের দেশে ইতিহাস রচনার মূল প্রতিবন্ধকতা হল নথিপত্রের অভাব। সাধারণত পুরনো কাগজপত্র, পারিবারিক নথিপত্র, দলিল দস্তাবেজ, স্থাপত্য কীর্তি প্রভৃতি সংরক্ষণে আমাদের প্রবল অভাব। এর অন্যতম কারণ ঐতিহাসিকদের কোন আখ্যান রচনা করতে গেলে, আর যদি ব্রাহ্ম আন্দোলনের কোন ইতিহাস লিখতে হয়, কলকাতার কোন ইতিহাস লিখতে হয়, কোন পরিবারের ইতিহাস লিখতে হয়, তাহলে যে গবেষক, যে ইতিহাসবিদ যে ইতিহাসটা রচনা করবে, তাকে সেই আর্কাইভটা নিজে তৈরি করতে হয়। পত্রিকা থেকে, পুস্তিকা থেকে তারা নিজেরা সরজমিনে গিয়ে নানাভাবে এই আর্কাইভটা তথ্য সমাহারকে সংগ্রহ করেন। এই আর্কাইভের উপরে ইতিহাসের প্রমাণ নিয়ে ইতিহাস রচনা হয়। ইতিহাস
তবে আমরা দেখব এই গত কয়েক বছর ধরে ব্রাহ্ম সমাজ ঘিরে মূলত লেখা, পত্রপত্রিকায় ছড়ানো নানাবিধ প্রবৃত্ত তথ্য, দুষ্প্রাপ্য পুস্তিকা এসবকে নিয়ে এবং স্বনামধন্য ব্যক্তি বিশেষকে কেন্দ্র করে একটা আকায় বা নদী সমাহার তিনি গড়ে তুলছিলেন। এবং এই আকাই তৈরি দীর্ঘস্থায়ী একটি প্রকল্প আমি নিশ্চিতভাবে জানি অবশ্যই তার ছিল। একজন গবেষক হিসেবে বিশ্লেষণধর্মী তথ্যভিত্তিক রচনা, উপাদানের অপ্রতুলতা যদি তথ্য নিয়ে রচনা করতে হয় এবং সেখানে যদি উপাদানটা দিতে পারি, ব্রাহ্ম আন্দোলনের একটা সময়কে আমি লিখছি, কোন একটা ইতিহাসের সময়কে আমি লিখছি, ইতিহাস যারা লেখে তারা তো সময়টাকে লিখে, একটা সময়কে ইতিহাসবিদ দেখছে। সেই ইতিহাস লেখাটা ব্রাহ্ম আন্দোলনের ইতিহাস যদি লিখছি 19 শতকে, ঠিক কি ভুল সেটা বড় কথা, যে ইতিহাস রচনা করছে সে অন্য কিছু বলতে পারে না এটা ঠিক না, তখন তাকে তথ্য প্রমাণের ভিত্তিতে বলতে হবে ইতিহাসটা ঠিক। তাই একটা ইতিহাস ঠিক এটা বলে ইতিহাসটা উনি লিখছেন এবং উনি যখন এই আর্কাইভটি থেকে উনি বুঝতে পারছেন এই সমস্যাটা যে, এবং এই প্রসঙ্গে আমি আরেকটা সরে যাওয়া একটা রচনার কথা বলবো। বঙ্গীয় সাহিত্য পরিষদের 20 শতবর্ষে বাংলা সংবাদপত্র বলে একটি বই প্রকাশিত হয়েছিল, তাতে অর্ণবের একটি প্রবন্ধ রয়েছে। পশ্চিমবঙ্গ ইতিহাস কর্মীদের মুখপাত্র বঙ্গীয় জনসেবক নিয়ে অর্ণবের একটি মুখপাত্রকে বঙ্গীয় জনসেবক 1951 থেকে 1969 পর্যন্ত চলছিল। এখন আর কেউ নাম করেন না। অর্ণব এই বঙ্গীয় জনসেবকের নানা তথ্য নিজে আর্কাইভ আছে, সেই আর্কাইভ নানা তথ্য থেকে ঘেটে, সাহিত্য পরিষদ, ন্যাশনাল লাইব্রেরি ঘেটে বঙ্গীয় জনসেবক সম্পর্কে তিনি একটি সুদীর্ঘ প্রবন্ধ রচনা করেছেন। ভারী মূল্য প্রবন্ধ, খালি আমি বললাম সেখানে ভারী মূল্য প্রবন্ধ তিনি রচনা করেছেন। সুতরাং অর্ণব ধীরে ধীরে আমার যেটা মনে হয়েছে এই গত 10 বছরে বিশেষ করে ব্রাহ্ম সমাজের সঙ্গে পরিচিত তার একটা গবেষণার একটা অরা তৈরি হয়েছিল, একটা বলয় তৈরি হয়েছিল। সেই বলয়টা আস্তে আস্তে সম্ভবত হলো যখন উনি এই সাধারণ ব্রাহ্ম সমাজে এলেন। এইটা উনি আস্তে আস্তে নিজেকে পরিশীলিত করছিলেন, আয়ত্ত করছিলেন একটি নির্দিষ্ট লক্ষ্যে ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নথি সম্ভারকে উন্মোচিত করতে। এখন এই নথি সম্ভারকে যে উন্মোচিত করবে, মূলত ব্রাহ্ম আন্দোলনের ব্যক্তি ব্রাহ্ম আন্দোলন সম্পর্কে নথি সম্ভার উন্মোচিত করছে। এখানে কি অর্ণব? না, অর্ণব আরো যেটা করছিলেন, আমরা তো নথি সম্ভারকে দেখি উনি ইতিহাসের নানা কাল, আমরা তো কাল এবং সময় এবং কালিক এবং স্থানিক স্থান এবং কালকে নিয়ে ইতিহাস, উনি ওই নথি সমাধানকে স্থান ও কালের ইতিহাসের সঙ্গে একটা মালার মতো গ্রন্থিবদ্ধ করেছে। তার লেখাগুলোর বৈশিষ্ট্য, ভূমিকা এবং এতে ছোট ছোট কোনো নোটস বানাচ্ছে। সেখানে দেখবেন যে উনি কি করছেন, একটা ইতিহাসের সময়ের সঙ্গে কোনো একটা নোটসকে উনি তৈরি করছেন। এই যে জোড়ার কাজটা, এই যে লাগানোর কাজটা, এই যে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা, এই কাজটা একটা গভীর মননশীলতার কাজ। সেটা অর্ণব দীর্ঘদিন ধরে নীরবে নিভৃতে কোনো প্রচার ছাড়াই করে যাচ্ছিলেন। এবং অর্থাৎ শুধু 1920 শতকের ব্রাহ্ম আন্দোলন সংক্রান্ত বা অন্যান্য বিষয়ক আর্কাইভ তৈরি নয়, এই আর্কাইভকে ইতিহাসে স্থানিক তারিখ ঘটনা পরম্পরার সাথে নথিবদ্ধ করে একটা বিস্তৃত কোনো রচনার পরিসর তিনি তৈরি করতে চাইছিলেন। দুঃখের বিষয়, অর্ণব নামের মহান মৃত্যুতে এই কাজ অসম্পূর্ণ হয়ে গেল। ধন্যবাদ কবিবাবু, আপনি যেভাবে অর্ণবের বিভিন্ন কাজগুলোকে বিশ্লেষণ করবেন। কিছু কাজের কথা আমরা নিশ্চয়ই জানি, কিন্তু এমন কিছু কাজ রয়েছে যেগুলো আপনার থেকে শুনলাম। তো নিশ্চয়ই ইন্দ্রদাও যেমনি বললেন, আর্কাইভ তো ডেফিনেটলি করা উচিত। এবারে আমাদের সঙ্গে রয়েছেন
তাকে তো নতুন করে আপনাদের সামনে ইন্ট্রোডিউস করে তার কিছু নেই। জয়ন্ত বাবুকে বলবো অর্ণবের সম্মান করবো। সকলকে 10ই এপ্রিল খবরটা পাই, আমি তখন স্কুলে, আমাকে স্বর্ণালী ফোন করলো যে গৌতমদার একটা পোস্ট দেখো। গৌতমদার পোস্টটা দেখে সত্যি কথা বলতে আমি আমার চেয়ারে বসে পড়েছিলাম। ভাবতে পারিনি যে ও এরকম ভাবে চলে যাবে। তার আগে পর্যন্ত 1 মাস আগেও দেখা হয়েছে, কিছুই বলেনি। তারপর স্বাভাবিকভাবে আমাদের ফেসবুক পৃষ্ঠায় জানাতে হয় সকলকে। খালি আমরা লিখেছিলাম এত তাড়াতাড়ি চলে গেলি ভাই, যেটা ইন্দ্রজিৎ বাবু বললেন যে ভাই কথাটা আজকে সত্যি দাদা হয়ে আমরা ওর জন্য কিছুই করতে পারি না। আর ও নিজেকে, নিজের শরীরকে তার মনের সাথে মিশিয়ে এমনভাবে লুকিয়ে রেখেছিল যে ওর চলে যাওয়াটাই আমরা বুঝলাম। ওর এতদিনের এত স্বল্প সময়ে চলে যাবে সেটা বুঝতে পারি না। যাই হোক, ওর কাজ নিয়ে আমরা একটু কথা বলি। পুরনো কলকাতার গল্প ওকে অনেকভাবে কাজে লাগিয়েছে। আমরা যখন বিভিন্ন ঐতিহ্য ভ্রমণে গেছি, আমরা যখন বিভিন্ন রাস্তা ধরে গেছি, আমরা যখন মেট্রোপলিটন স্কুল বা বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তৃতা মঞ্চে আমাদের মনে হয়েছে যে নবজাগরণের হাত সৃষ্টি হয়েছে, নবজাগরণ ঘটেছে, যে সমস্ত মানুষদের হাত ধরে তাদের সম্পর্কে বলার লোক প্রয়োজন, আমাদের কিন্তু সবার আগে অর্ণবের কথা মনে পড়েছে। অর্ণবের কাছ থেকে লেখা পেয়েছি, তার কথা শুনেছি, তার সাথে পায়ে হেঁটেছি। সুতরাং ওর এই চলে যাওয়াটা এখনো মেনে নিতে পারলাম না। তবে অমিতবাবু যেটা বললেন, প্রত্যেকটা মানুষ আসে কিছু কাজ করে যাওয়ার জন্য, সেই কাজের লিপিটা আমরা একটু পড়ে শোনাচ্ছি, যেটা আপনারা প্রত্যেকেই বলেছেন। লেখাটা এরকম: অর্ণব না থেকেও রেখে গেছে কিছু। যদি প্রথম দিক লিখতাম তাহলে হয়তো এই দিকটা মনে আসতো না। 10 তারিখ যদি লিখতাম, পুরনো কলকাতার গল্প, সোসাইটির স্মৃতিচারণ। 10ই এপ্রিল 2025 অর্ণব আমাদের ছেড়ে চলে গেছে। তার এই আকস্মিক প্রয়াণে ব্রাহ্ম সমাজ ও ব্রাহ্ম ধর্ম আন্দোলন সম্পর্কিত গবেষণার প্রচুর ক্ষতি হল। ভারতের নবজাগরণের ইতিহাস গবেষণাতেও হলো অপূরণীয় ক্ষতি। এছাড়া আঞ্চলিক ইতিহাস গবেষণা, যার সাথে পুরনো কলকাতার গল্প বেশি সম্পর্কিত, ও তার ফলাফলের ক্ষেত্রেও অর্ণবের অনুপস্থিতি আমরা প্রতি মুহূর্তে অনুভব করব। আমরা জানি এদেশে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা এবং বাংলায় রেনেসাঁসের সূত্রপাত পরস্পরের সাথে কতটা গভীরভাবে সম্পর্কিত। এ বিষয়ে তার গবেষণারত জ্ঞানের ফলশ্রুতি হিসাবে আমরা অর্ণবের কাছ থেকে বহু লেখা পেয়েছি। আমাদের দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের পরিপ্রেক্ষিতে পুরনো কলকাতার বিভিন্ন বিষয়ে অর্ণবের লেখা পড়ে এবং তার বক্তৃতা শুনে আমরা প্রত্যেকে সমৃদ্ধ হয়েছি। ব্রাহ্ম সমাজ ও ব্রাহ্ম ধর্ম সম্বন্ধে অর্ণবের নানাবিধ গবেষণামূলক লেখা পড়ে আমরা বুঝতে পারি উক্ত সমাজ এবং ধর্ম আন্দোলন বিষয়ে কিছু সুনির্দিষ্ট ধারণা তার মধ্যে সুপ্রতিষ্ঠিত হয়েছিল। এদেশে ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠা, ব্রাহ্ম ধর্মের উত্থান, শ্রেণী বিভাজন এবং ব্রাহ্ম ধর্মের সাথে জড়িত বিভিন্ন ব্যক্তিবর্গের জীবন ও তাদের কাজের নানা দিক নিয়ে আধুনিক দৃষ্টিভঙ্গিতে অর্ণবের লেখা ব্রাহ্ম ধর্মাবলম্বী মানুষের কাছে একটি মূল্যবান দলিল বলা যায়। এ প্রসঙ্গে আমরা উল্লেখ করতে পারি এমন কিছু বিশিষ্ট মানুষের নাম, যারা ব্যক্তিগত জীবনে ব্রাহ্ম ধর্ম পালনের সঙ্গে সঙ্গে এদেশের শিক্ষা, সংস্কৃতি, নারী স্বাধীনতা, নারী মুক্তি আন্দোলন তথা নারী জাগরণের অগ্রদূত হিসেবে স্বীকৃত ও প্রতিষ্ঠিত। সেই সঙ্গে দেশে নবজাগরণের কারিগর হিসেবেও এমন কিছু মানুষজন রয়েছেন যারা অর্ণবের বিভিন্ন সময়ের গবেষণা ভিত্তিক লেখার মধ্যে দিয়ে
আমাদের কাছে নতুন রূপে উদ্ভাসিত হয়েছে। এই প্রসঙ্গে কিছু নাম আমরা উল্লেখ করতেই পারি। তার লেখা অর্থাৎ অর্ণব যাদের সম্পর্কে লিখে গেছে শুধু নামগুলো আমরা পড়ে দিই, বাকিটা তো উনি বললেন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, আচার্য দেবপ্রসাদ মিত্র, নিবারণ চন্দ্র মুখোপাধ্যায়, নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, অতুল প্রসাদ সেন, হেরম্বচন্দ্র মৈত্র, রাজা রামমোহন রায়, আনন্দমোহন বসু, রাজনারায়ণ বসু, প্রভাত চন্দ্র গঙ্গোপাধ্যায়, কেশবচন্দ্র সেন, কেদারনাথ কুলবি, রামানন্দ চট্টোপাধ্যায়, মহেশ চন্দ্র ঘোষ, শশীপদ বন্দ্যোপাধ্যায়, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, জ্যোতির্ময়ী গঙ্গোপাধ্যায়, রামপ্রসাদ চন্দ্র, রাসবিহারী বসু এবং অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এতগুলো মানুষ সম্পর্কে ওর লেখা আমরা কিন্তু পেয়েছি, আমরা পড়েছি, আমরা সমৃদ্ধ হয়েছি। শুধু ব্রাহ্ম সমাজ নয়, সেই সঙ্গে নবজাগরণে তাদের কি ভূমিকা সেটাও কিন্তু আমরা তার লেখা থেকে অনেকটা সমৃদ্ধ হতে পেরেছি। ভারতের স্বাধীনতা আন্দোলন, বাংলায় নবজাগরণ, ব্রাহ্ম ধর্মের প্রতিষ্ঠা এবং সামগ্রিক বাঙালির শিক্ষা সংস্কৃতির উন্নতির নিরিখে কলকাতার বিভিন্ন ঘটনাবলী সম্পর্কে বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত রচনাগুলির মধ্যে আমরা অর্ণবের সুদীর্ঘ এবং সুগভীর গবেষণার প্রত্যক্ষ ইঙ্গিত পাই। ফেডারেশন হল বা মিলন মন্দির সৃষ্টি হয়েছে কিভাবে তার ইতিহাস, এদেশে ব্রাহ্ম আন্দোলনের ইতিহাস এবং বিভিন্ন ব্রাহ্ম উপাসনালয়ের প্রতিষ্ঠা, ব্রাহ্ম সমাজের বিভিন্ন শাখাগুলির অবস্থান এবং সেখানকার বার্ষিক উৎসবের বিবরণ অর্ণব নিয়মিতভাবে বিভিন্ন মাধ্যমে প্রকাশ করে এসেছেন। আমরা তার যে লেখাগুলো পাই সেখানে দেখতে পাচ্ছি নিমতা ব্রাহ্ম সমাজ, শান্তিপুর ব্রাহ্ম সমাজ, আন্দুল ব্রাহ্ম সমাজ, কৃষ্ণনগর ব্রাহ্ম সমাজ, কোন্নগর ব্রাহ্ম সমাজ, হরিনামী ব্রাহ্ম সমাজ, উল্টোডাঙ্গা ব্রাহ্ম সমাজ, দার্জিলিং ব্রাহ্ম সমাজ, বাণীভবন ব্রাহ্ম সমাজ প্রভৃতি প্রতিষ্ঠানে নিয়মিতভাবে মাঘোৎসব এবং ভাদ্রোৎসব উদযাপন সম্পর্কিত নানা তথ্য আমরা অর্ণবের লেখা থেকে পেয়েছি। অর্থাৎ ধর্মীয় কর্মকাণ্ডের নিয়মিত লিপিবদ্ধকরণের কাজটিও কিন্তু অর্ণব খুব সততার সাথেই করে গেছে। এ সম্পর্কে 10 এপ্রিল 2025 গৌতম বসু বলেছেন, অর্ণবের চলে যাওয়ার মধ্যে দিয়ে 19 শতকে ব্রাহ্ম আন্দোলনে একজন সুপণ্ডিতকে আমরা হারালাম, যদিও বয়সে ও আমাদের থেকে অনেক ছোট। নম্র, ভদ্র, মার্জিত স্বভাবের অর্ণব সাধারণের মধ্যেও অসাধারণ। বয়সে নবীন হলেও অর্ণবের কাজকে গুরুত্ব দিয়েছেন কলকাতার বিভিন্ন মহলের ঐতিহাসিক, ঐতিহ্য গবেষক, সাংবাদিক, সাহিত্যিক থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত। রবীন্দ্রনাথ ছিলেন অর্ণবের জীবন দেবতা, আর রবীন্দ্র রচনাবলী ছিল তার ধর্মগ্রন্থ। হেমন্ত মুখোপাধ্যায়ের গানের বিশেষ অনুরাগী ছিল অর্ণব। আজ অর্ণব নেই, সে আমাদের কাজের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল, আমাদের সঙ্গে ওর নিয়মিত যোগাযোগ ছিল। আমরা পুরনো কলকাতার গল্প সোসাইটি, আমাদের বিভিন্ন মঞ্চে, বিভিন্ন পত্র পত্রিকায় এবং বইয়ের লেখালেখির ভেতর দিয়ে তাকে বাঁচিয়ে রাখবো আর ওর অনুপস্থিতি প্রতি মুহূর্তে অনুভব করবো। নমস্কার। ধন্যবাদ জানতো। আপনি যেটা বলেছেন সেই জিনিসটি সত্যি অর্ণবের যে লেখার মধ্যে আপনি বলেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন লেখাগুলো বেরোতো এবং বিভিন্ন ব্রাহ্ম সমাজ নিয়ে লেখার সঙ্গে যেটা একটা ক্রস রেফারেন্স দিন, যেটা শক্তিদাও বললেন যে কেদারনাথ কুলবীর সম্বন্ধে লিখছে, কিন্তু সেই সময়টা যে সঙ্গীত প্রতিভা এবং ব্রাহ্ম আন্দোলনের যে সাধনাশ্রমের থেকে যেগুলো আসছে শিক্ষার শাস্ত্রের দিক থেকে, মানে সঙ্গে সঙ্গে কতগুলো মানে যাই না, মানে যদি ইন্টারনেটের ভাষায় বলি যেন কিছু হাইপার লিঙ্ক দিয়ে দিচ্ছে। এই লিঙ্কগুলো ক্লিক করলে যেন আমরা আরো বেশি ইনফরমেশন পেয়ে যাব। আর যেটা শক্তিদাও বলবেন যে 91 তো বটেই, তার সঙ্গে আপনাকে বলতে হবে ডিসইনফরমেশনের জায়গা। আপনারা ইতিহাস বলে অনেক কিছুই পাবেন। খুব সিম্পল এক্সাম্পল হচ্ছে পঞ্চনম কর্মকারের নাকি ব্যবহৃত জিনিসপত্রগুলো নাকি এখানে ডিসপ্লে হয়েছিল, মানে সেগুলো এত আধুনিক, কিন্তু কেউ তো পড়াশোনা করছে না।
তাই ডিসইনফরমেশন নিয়ে আমরা থাকছি, হাজার হাজার জায়গায় লিখছি, বলছি, কিন্তু এই অর্ণব যখন থাকতো, অর্ণব আর কি বলতে, এই মানে রাধারমণ মিত্র লেখার মধ্যে যে ডিসইনফরমেশন রয়েছে সেটা অর্ণব আমাকে দেখিয়েছিল। আমার বউ রাধারমণ মিত্র কোথায় কিছু ভুল থাকতে পারে না, কিন্তু তুমি বললেন না ডিসইনফরমেশন রয়েছে। তো এই যে একটা ইতিহাসকে সঠিকভাবে আমরা জানি, ইতিহাস আমি যেগুলো ইতিহাসগুলো দেখেছি, আপনি যদি দেখেন শিবনাথ শাস্ত্রী থেকে হিস্ট্রি অফ ব্রাহ্মণ সমাজ একটা পার্টিকুলার অ্যাঙ্গেল থেকে লেখা, ডেভিড কফের যে বইটি সেটা একটা পার্টিকুলার দৃষ্টিকোণ থেকে লেখা, কিন্তু পেঁয়াজের খোসা ছাড়িয়ে ডিসইনফরমেশন বাদ দিয়ে ট্রু ইনফরমেশন থেকে পেশ করা, সেটা কিন্তু একটা মুন্সিয়ানার ব্যাপার, যেটা অন্যান্য করতো। এবং আমাদের বললে তো অস্বীকার তো করতে পারবো না, প্রভূতভাবে সাহায্য করতো। ফোন করলে না এটা না বুঝলেন, আমি একটু দেখছি, মনে হয় এটা এরকম নয়, মানে সূত্রটা ধরিয়ে দিল যে ইনফরমেশন আছে, কিন্তু আবার ইনফরমেশনটা চলে আসে। তাই আজকে ভীষণভাবে মিস করছি। এবং যেটা জয়ন্তবাবু বললেন যে এত তাড়াতাড়ি চলে গেলি ভাই, একটি বোধহয় আমরা অনেকবার বলেছিলাম শরীরের যত্ন নিতে, আর যেটা ইন্দ্রজিৎ বাবু বললেন ও যেরকম ভাবে বলতো আমাদের কাছে তো সেইভাবে বলেনি, আমাদের বলতো নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ এই তো কিছুদিন কতগুলো এই ডায়ালিসিস হচ্ছে, এবার ঠিক হয়ে যাবে। নিজেকে নেগলেক্ট করে অপরকে বিলিয়ে দিয়ে সবাইকে লিপ্ত করে দিয়ে অনাম চলে গেছে। আজকে অনামের সমাজের একজন আচার্য শ্রী সঞ্জীব মুখোপাধ্যায় তিনি কিছু বলতে চেয়েছেন। আমাকে মাফ করবেন, আমি আমার বক্তব্যের জন্য আগে থেকে সভাপতিকে কিছু বলিনি, আমি এখানে এসে তার অনুরোধ করলাম। বলছি যে অর্ণব আমার ছেলে, কাজে এই মর্মান্তিক যে কষ্ট সেটা শুধু মুখে বলে তো বোঝানো যাবে না। আমি বিশ্বাস করি যে ভগবানের অভিধানে কোনো পরিণত অপরিণত বলে সমস্ত কথাই হলো অর্থকে। উনি যাকে মনে করবেন উনি তাকে তুলে নেবেন, এটা আমার বিশ্বাস। অর্ণবের কাজ হয়ে গেল, উনি মনে করলেন উনি তুলে নেবেন। আমাদের শুধু নীরবে সহ্য করতে হবে। ওর চলে যাওয়ার কষ্টটা, তার বোঝা বহন করা খুব শক্ত, বিশেষ করে তার মায়ের মনের তীব্র জ্বালা আমরা কিছুই করে অনুভব করতে পারব না। ভগবানের কাছে প্রার্থনা করছি যে তিনি এই জ্বালার উপশম করুন, জ্বালা প্রশমিত করুন। আর এছাড়া কি করতে পারি? এখানে আমার পূর্ববর্তী একজন বক্তা বললেন আর্থিকভাবে কিছু সাহায্য করতে পারিনি, তাই যারা অর্ণবের মায়ের জন্য কিছু সাহায্য করতে চান, আমরা নিশ্চয়ই আমাদের ব্রাহ্মণ সম্মেলন সমাজের পক্ষ থেকে তার ব্যবস্থা করব। একটা কথা আমার মনে হচ্ছে, অর্ণব যে ভারটা দিয়ে গেল সেটাও বহন করা কিন্তু কঠিন। যা লিখেছে সেই ধারাটা আমাদের চালিয়ে যেতে হবে, বিশেষ করে আমাদের আগামী প্রজন্ম যাতে উৎসাহী হয় তার জন্য আমাদের চেষ্টা করতেই হবে। আমি তিনটে কথা বলছি। একটি হচ্ছে যে আমাদের ব্রাহ্মণ সম্মেলন সমাজে অর্ণব আমাদের ভারতবর্ষের স্বাধীনতাকামী বিপিনচন্দ্র পালের উপরে বক্তব্য রেখেছিল, শুনেছিলাম সেই প্রথম বেশ কয়েক বছর আগে। অর্ণব তো ব্রাহ্ম ধর্মের দীক্ষা নিল বোধহয় বছর দুয়েক আগে, কিন্তু ব্রাহ্ম সমাজের সঙ্গেও যোগ ছিল দীর্ঘদিন। আমরা শুনেছি 10 বছরেরও আরো বেশি। তো সেই বিপিনচন্দ্র পালের ওপর যখন অর্ণব করল, আমরা মুগ্ধ
শুনেছিলাম সত্যি অল্প কথায় কি করে অনেক কিছু বোঝানো যায় সেটা অর্ণবের বক্তৃতা থেকেই আমরা বুঝতে পারি। যে কথা আমার পূর্ববর্তী বক্তারাও অনেকবার ভুলে গেল। আর আরেকটি কথা বলছি যে এই আমাদের স্বাধীনাশ্রমে আচার্য সিদ্ধার্থ শাস্ত্রীর তিরোধান দিবসে 30শে সেপ্টেম্বর 2024-এ উপাসনার ব্যবস্থা হয়েছিল। তখন আমি অর্ণবকেও অনুরোধ করেছিলাম কিছু বলবার জন্য। অর্ণব যখন উনি সিদ্ধার্থ শাস্ত্রীর ওপর বললেন, আমি তখন বুঝতে পারলাম যে কত তথ্য জানতাম অর্ণবের কাছ থেকে আমি শিখলাম। আমি মাঝে মাঝে জানিয়েছি যে অর্ণব আমার ইতিহাসের মাস্টারমশাই, নির্দ্বিধায় বলতে পারি। আরেকটি কথা বলছি যে আমার জাতীয় দাদা ডাক্তার অমৃতময় মুখোপাধ্যায় 2023-এর 1 এপ্রিল তার 100 পূর্ণ হয়েছিল। তার সেই দিন জন্মগ্রহণের দিন থেকে স্মরণ করে একটি তাঁর লেখা বই বেরিয়েছে। তিনি হলেন দ্বারকানাথ ঠাকুরের, তার মায়ের দিক থেকে দ্বারকানাথ ঠাকুরের পঞ্চম ডাক্তার অমৃতময় মুখার্জি। সেই বইটা বেরোতে বেশ দেরি হয়েছে। অন্য সেইটি প্রকাশনার ব্যাপারে যা সাহায্য করেছিল তা বলে বোঝানো যাবে না। সেই সাহায্যের জন্যই বইটি কিন্তু সেই সময় বেরিয়েছিল। আপনারা যদি পারেন বইটি সংগ্রহ করবেন, এখানে খুব মূল্যবান বই এবং অনেক তথ্য জানা যায়। দ্বারকানাথ ঠাকুরের সম্বন্ধে আমরা অনেক কিছু জানি না, কিন্তু তিনি কিভাবে সাহায্য করেছিলেন এবং কত গুণীজনকে সাহায্য করেছেন সেটা আমরা জানি না। এই যে অক্টোবরী মনুমেন্ট আমরা দেখি এখানে ময়দানে, সেই অক্টোবরী ছিলেন একজন রিটায়ার্ড মিলিটারি অফিসার, এখানে এসেছিলেন ব্রিটিশ সরকার কিন্তু কাজ দিয়েছিল। তখন তার কিছু টাকার প্রয়োজন হয়েছিল, তিনি সেই দ্বারকানাথ ঠাকুরের কাছে গিয়েছিলেন। উনি একটা খবরের কাগজে যে সাদা জায়গাটা সেটাই লিখে দিলেন, বলে কত টাকা চাই, উনি কত বললেন সেই সময় 10,000 টাকা বলেন না, বলে উনি লিখে ওই ব্যাংক ছিল তখন ইউনিয়ন ব্যাংক, উনি বললেন যে আপনি চলে যান ওই ঘরে গিয়ে বলুন এইটা দেখালে দিয়ে দেবেন। উনি ঠিক পাচ্ছেন না যে একটা খবরের কাছে ছেড়া শুরু করে দিলে টাকা পান, তো সত্যি সত্যি কিন্তু টাকাটা পেয়েছিলেন। পরে তিনি বললেন যে আমাকে একটা হ্যান্ডনোট দেবো, তখন বললেন যে আপনি যদি সৎ হন তাহলে হ্যান্ডনোট লাগবেন, আর যদি আপনি টাকা দিতে না চান তাহলেও লাগবেন, আমি কি করে টাকা পাবো আপনাকে। কিন্তু সেই টাকাটা উনি দিয়েছিলেন। তো এরকম নানা রকম তথ্য সেই বইটিতে আছে। তো অন্যদের কাছে আমরা ঋণী নিঃসন্দেহ, আর সেই ঋণ তো অপরিশোধ্য। যারা আমাদের প্রজন্ম তাদের যেন আমরা উৎসাহ দিতে পারি, আমরা যেন একটু দেখার চেষ্টা করি নিজেরাও। অন্যদের বাকি কাজটা যদি করি আমার মনে হয় যে ভগবান খুশি হবে। ওকে গভীরতম শ্রদ্ধা আমরা জানাতে পারবো যদি বাকি কাজটা আমরা করে যেতে পারি। আর ভগবানের কাছে প্রার্থনা করছি অনুপ যেন তার কাছে শান্তিতে আনন্দ থাকে। এই বলে আমার নমস্কার। অনেক ধন্যবাদ সুবিধা। আপনি যে কথাগুলো বললেন ব্রাহ্মণ সমাজের দিক থেকে এবং যে পুস্তকের অমিতময়বাবুর পুস্তক, অমিতময়বাবু আপনারা বলতেন আমাদের বললেন দ্বারকানাথ, এবং উনি অনেক অ্যানেকডোট জানতেন। তোমরা তো সব জানো না। আমরা তখন আমি তখন থাকতাম জয়সাগর ঠাকুর বাড়ির পাশে। একদিন আমাকে নিয়ে বললেন চলো ভেতরে ছবি তুলতে হবে। কটা সিঁড়ি আছে জানো? আমি বললাম না, বলে আমাদের ছোটবেলায় ওটাই ছিল একটা খেলা, কোথায় কি সিঁড়ি আছে সেগুলো বের করা। তো যাই হোক, এগুলো তো বিভিন্ন প্রসঙ্গ। আজকে আপনারা যে এসেছেন আপনাদের সকলকে বিশেষভাবে ধন্যবাদ। ধন্যবাদ শক্তিদা, ধন্যবাদ ইন্দ্রদাকে, রবিবাবুকে, জয়ন্তবাবুকে। আপনাদের সকলে মিলে এসেছেন। ওই কোথায় এক ওষুধে বাকি আছি, সহস্রটি মনের মতো অন্নম আমাদের সবাইকে ওদের রক্ষিত করে রেখেছে একসঙ্গে কাজ করার জন্য। এবং আজকে আমরা সেই অঙ্গীকারটাই করবো যে সেই কাজ আমরা এগিয়ে নিয়ে যাবো। বিরোধী যেরকম বলেছেন
ইন্দ্রদার সাহায্য নিয়ে রবিবাবু যেরকমভাবে বললেন বিভিন্ন লেখার কথা, আমি সাধারণ ব্রাহ্মণ সমাজ কর্তৃপক্ষকে বলবো আসলে একসাথে আমরা এগোই, এটা নিয়ে আমরা কিছু করি অনুপস্থিত। আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন সকলে।